শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। তিস্তার বন্যার পানি কমতে শুরু করলে উত্তরাঞ্চলে বাড়ছে নদী ভাঙন, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ, জুয়েল রানা ও রফিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে। বাদশাহ, উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা এ নিয়ে জানাবেন আমাদের। ডানা, আসলে লালমনিরহাটে কিন্তু গত 5 দিনের যে বন্যা, সেটির পানি কিন্তু গতকাল বিকাল থেকে দ্রুত গতিতে নেমে যাচ্ছে এবং এই পানি দ্রুত গতিতে নেমে যাওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তার সদর উপজেলার হরিণচৌরা এবং আদিতমারী উপজেলার মহিষকচা এবং হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সর্বমোট প্রায় 20টি পয়েন্টে কিন্তু তিস্তার তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা গতকাল লালমনিরহাট সদর উপজেলার হরিণচৌরা এলাকা ঘুরে দেখেছি। এই হরিণচৌরা এলাকায় কিন্তু গতকাল থেকে এ পর্যন্ত খবর নিয়ে দেখেছি অন্তত 20টি বসত ভিটা কিন্তু এরই মধ্যে বিলীন হয়েছে। এছাড়া কিন্তু সর্বমোট 20টি পয়েন্টের শতাধিক বসত ভিটা আসলে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। তাছাড়া কিন্তু ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বহুতল বাসভবন সহ নানা ধরনের স্থাপনা। আরেকটি বিষয় হচ্ছে যে এই বন্যার পানি নেমে যাওয়ার পরপর কিন্তু আসলে আরো নানা ধরনের দুর্ভোগ দেখা দিচ্ছে। যা বানভাসী যে মানুষজন রয়েছে তারা কয়েকদিন পানিতে নিমজ্জিত থাকার কারণে কিন্তু তাদের রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে। আরেকটি তথ্য জানাতে চাই যে লালমনিরহাটের চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলে যে 12,000-এর মতো হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়েছিল এবং মৌসুমী সবজি চাষাবাদ করা হয়েছিল, সেই সবজিগুলো কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল। এখনো কিন্তু চরাঞ্চলের 2,000-এর মতো হেক্টর জমিতে আমন ধান নিমজ্জিত অবস্থায় রয়েছে। আসলে এই ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু নির্দিষ্ট করে লালমনিরহাটের যে কৃষি বিভাগ রয়েছে তা আমাদেরকে বলতে পারেনি। সব মিলিয়ে লালমনিরহাটের তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু এখনো ভোগান্তি কমেনি। এছাড়া পানি দ্রুত নেমে যাওয়ার কারণে কিন্তু আসলে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গন ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা এই বিষয়ে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভাঙ্গন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন, দ্রুতই কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবে। তবে যে ভাঙ্গন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এই তিস্তার ভাঙ্গনে একাধিকবার তাদের বাড়ি সরিয়ে নিতে হয়, ফসলি জমি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে কিন্তু তারা নিঃস্ব হয়ে যায়। সর্বোপরি এই ভাঙ্গনের স্থায়ী সমাধান হিসেবে কিন্তু তিস্তার নদীগর্ভ ভরে ওঠার কারণে অল্প পানিতে বন্যা এবং বন্যার পানি কমে যাওয়ার পরে যে ভাঙ্গন সৃষ্টি হয়, এ থেকে রেহাই পেতে কিন্তু তিস্তার যে খনন সেটি কিন্তু আসলে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে যে গত 5 দিনের যে বন্যার পানি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ এবং বানবাসী যে মানুষজন রয়েছে তাদের কিন্তু চুলা সহ শুরু করে যে দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে যে সরঞ্জামগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু ভিজা থাকার কারণে তাদের অনেকটাই আসলে বেগ পেতে হচ্ছে। সর্বোপরি এ পর্যন্ত কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই বানবাসী মানুষদেরকে ত্রাণ দিতে আমরা দেখেছি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 90 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 13 লক্ষ টাকা কিন্তু আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে কিন্তু সেগুলো বিতরণ এরই মধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার বন্যা উন্নতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। ডানা, বন্যা পরিস্থিতির আরো খবর জানবে এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি জানাবেন কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ডানা, আপনাকে বলে রাখি কুড়িগ্রামে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হলেও কুড়িগ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধল্লার পাড়ের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একটা বিপাকে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায়। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু গতকাল একটি কমিউনিটি ক্লিনিক ছিল। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য যে কমিউনিটি ক্লিনিক ছিল সেই কমিউনিটি ক্লিনিকটা কিন্তু গতকাল ধরলা গর্ভে চলে গেছে। এছাড়াও যদি আপনাকে দেখাতে চাই, এখানে একটি বন্যা আশ্রয়ন কেন্দ্র ছিল, সে বন্যা আশ্রয়ন কেন্দ্রটিও কিন্তু আপনার অর্ধেকের মতো প্রায় ধরলা নদীতে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু এখানকার দুদিনে অন্তত 50 থেকে 60টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা নির্বাক হয়ে পড়েছেন। তারা এ বিষয়ে আসলে কোনো আমাদের
আমাদের সঙ্গে কথা বলতে তারা কোনোভাবেই চাচ্ছেন না। তারা মানে এতটা মানে মানে অসহায় হয়ে পড়েছেন যেটা চোখে না দেখলে আসলে বলার মতো না। এ কারণেই আমি অসংখ্য মানুষের সঙ্গে আসলে চেষ্টা করেছি কথা বলার জন্য, তারা কিন্তু কথা বলেনি। কেননা তারা কিন্তু এই 2 দিনে মানে বাড়ি ঘর থেকে শুরু করে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সব ধরলা নদীতে চলে গেছে। কিন্তু তারা বলছেন যে এত ভাঙনের পরেও কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ মানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং কোনো জিও ব্যাগ আসলে বালু ভর্তি যে জিও ব্যাগ সেটি কিন্তু এখানে ফেলানো হয়নি, যার ফলে এখানকার মানুষের একটি আক্ষেপ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি, শুধু ধরলার অববাহিকা নয়, তিস্তা এবং দুধকুমার নদেও আমরা সকাল থেকে দেখছি ওখানকার বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র আকার ধারণ করেছে ভাঙনে কিন্তু ওখানকার মানুষেও কিন্তু অসহায় পড়েছে। এছাড়াও কিন্তু আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে 4 থেকে 5টি স্পটে আসলে ভাঙন চলছে, তারা কিন্তু ভাঙন রোধে কাজ করছে। যদিও কিন্তু অসংখ্য আমরা দেখেছি যে অসংখ্য এলাকায় কিন্তু ভাঙন রয়েছে। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেখানে সরকারি স্থাপনা রয়েছে, যেখানে জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেখানে তারা কাজের অনুমতি পাচ্ছে। এছাড়াও কিন্তু যেসব ফসলি জমি বা অল্প কিছু বাড়ির জন্য কিন্তু তারা কাজের আসলে অনুমতি পাচ্ছে না। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বন্যা পরিস্থিতি কিন্তু কুড়িগ্রামে অনেকটা স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হলেও কিন্তু নদ নদীর অববাহিকার যে নিম্ন অঞ্চল রয়েছে, নিম্ন অঞ্চলের যে বাড়িঘরে পানি উঠেছিল, সে বাড়িঘরের এখন কাদা রয়েছে এবং তারা কিন্তু এখনো একটা দুর্ভোগে রয়েছে। এই ছিল আসলে উলিপুরের বেগমগঞ্জের ধরলা নদীর অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আপনি জানাবেন উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কার্যক্রম শুরু হয়েছে কিনা? ডানা, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমি যে এলাকাটি দাঁড়িয়ে আছি এটি রংপুরের তিস্তার যে অববাহিকা, সেই অববাহিকার একটি গ্রাম। সেই গ্রামে এই জায়গাটিতে গতকাল নদী থেকে ঠিক 3 থেকে 4 ফিট উপরে পানি ছিল। আজকে কিন্তু সেই পানিটি একেবারেই নাই। আমরা আপনাদেরকে সেটি একটু ক্যামেরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। শুধু এই যে লোকালয় বা তিস্তার কিনারা সেটি নয়, আমরা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ঠিক তিস্তার যে মূল নদী, সেই মূল নদী কিন্তু বড় বড় চর জেগে উঠেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সুতরাং আমরা যে এই যে মৌসুমী বন্যা বলি আর অতি বৃষ্টিতে যে পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যে প্লাবিত, সেই প্লাবিত কিন্তু এখন একেবারেই নেই, স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজকে বিপদ সীমার 36 ডিগ্রি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই যে তিস্তার অববাহিকার যে পরিস্থিতি, এই নিয়ে আমরা তিস্তা পাড়ে যারা বাসিন্দা রয়েছে, তিস্তার কিনারায় যারা বসবাস করছে, এমন নাগরিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কেমন আছে আমরা এটি জানার চেষ্টা করেছি। তারা বলছে যে এই যে বন্যা প্রতি বছরই যে কমপক্ষে 2 থেকে 3 এবং কখনো কখনো 4 বার যে বন্যা হচ্ছে, সেটি তারা একেবারেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। কারণ প্রতি বছরই তো এই বন্যার সঙ্গে তাদের উঠা বসা, বন্যার সঙ্গে দেখা হয়। তো এবারে যে বন্যায়, এই বন্যায় বা এবারে যে পানি উঠার যে বিষয়টি, সেটি নিয়ে তারা বলছেন যে যেহেতু এই বন্যা বা পানির সঙ্গে তাদের বসবাস, সুতরাং এটি নিয়ে তাদের খুব কষ্ট নেই। কারণটা হচ্ছে যে এই কষ্ট করে তাদের জন্য যে 3 দিন বা 7 দিনের জেলা প্রশাসন বা সরকারিভাবে বা স্থানীয়ভাবে যে তাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটি নিয়ে তাদের একেবারে আগ্রহ নেই। তাদের আগ্রহটা হচ্ছে যে এই প্রতি বছরে অন্তত একবার যদি বৃষ্টিতে বন্যা হয়ে যায় বা নিম্নাঞ্চল তলিয়ে যায়, তাতে কয়েক লক্ষ টাকার তারা কিন্তু ক্ষতি হয়ে যায় এবং রংপুর অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি হয়ে যায়, বাড়িঘর বিলীন হয়ে যায়, আবাদি জমি বিলীন হয়ে যায় এবং ফসলি জমির ক্ষতি হয়ে যায়। একইভাবে অন্যান্য যে ক্ষয়ক্ষতি সেটি হয়ে যায়। তো আমরা কথা বলেছিলাম যে তার এখান থেকে রক্ষা পাবার কি উপায়। তারা বলছে যে অল্প বৃষ্টিতে যে পানি হয়ে যাচ্ছে, এই অল্প বৃষ্টিতে পানি উঠে যাবার, লোকালয়ে পানি উঠে যাবার মূল কারণ হচ্ছে যে তিস্তার বুকে যে বালু জমেছে, তিস্তা কখনো জানি না তার বুক থেকে বালু অপসারণ করা হয়েছে। যেহেতু তিস্তার বুক থেকে বালু অপসারণ করা না হয়, সে কারণে কিন্তু পানি লোকালয়ে উঠে যায়।
এই যে তিস্তার বালু অপসারণ বা তিস্তা খনন, একই সঙ্গে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে, নদীপাড়ের বাসিন্দা, রংপুরের অঞ্চলের মানুষজন, সুধীজন, পানি গবেষক এবং নদী গবেষক যারা আছেন, তারা বলছেন যে এই যে তিস্তার বা উত্তর অঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট লাঘবের জন্য সেটি তিস্তা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন বা তিস্তার বুকে যে বালু রয়েছে সেই বালু যদি অপসারণ করা হয়, তাহলে প্রতি বছর যে 3 থেকে 4 বার পানিতে তলিয়ে থাকতে হয়, এমনটি তারা হবে না। তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ডানা, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন? সেবা নিয়ে কোনো সমস্যা দেখছেন কিনা? আসলে ডেঙ্গু রোগীর কথা বলতে গেলে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং সংখ্যাও বাড়ছে। কারণ এই হাসপাতালে প্রতিদিন গড়ে যদি আমরা হিসাব করে দেখি তাহলে 30 থেকে 35 জন রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। কারণ গত 24 ঘন্টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য দেখা গেছে যে প্রায় 54 থেকে 55 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে নগরে 44 জনের মতো রয়েছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে। কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি ধীরে ধীরে বাড়ছে। জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং যারা ভর্তি হচ্ছেন তাদেরকে এখানে চিকিৎসা ভর্তি করিয়ে দিচ্ছেন এখানে। কারণ এদেরকে বিভিন্ন আলাদা ওয়ার্ড থেকে, যেই হাসপাতালের মধ্যে যেহেতু ডেঙ্গু রোগী বাড়ছে সেই জন্য হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। এই ওয়ার্ডে শুধু ডেঙ্গুতে আক্রান্ত যারা রোগীরা রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডেই আলাদা করে ডেঙ্গু রোগীদের জন্য কর্নার করা হবে বলে হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি চট্টগ্রাম জেলার যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সন্দ্বীপ, মিরসরাই, পটিয়া, আনোয়ারা, এসব উপজেলায় কিন্তু ধীরে ধীরে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তবে ডেঙ্গুর যে উপসর্গ দেখা দেয় সেটি প্রথমে জ্বর এবং খিঁচুনি দিয়ে মূলত আসে, পরে সারা শরীর ব্যথা হওয়ার পরে কারণ যে বুঝতে পারে তার শরীরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে যদি প্রথমে জ্বর আসে বা শরীর কাঁপুনি দেয় তাহলে দ্রুত যে নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ চট্টগ্রামে যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, অন্য কোনো বছর এভাবে দ্রুত ডেঙ্গু ছড়িয়ে পড়েনি। চলতি বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় 1100-র উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন 11 জনের মতো। তার মধ্যে চলতি যে গত সেপ্টেম্বর মাসে মারা গেছেন 7 জন। 7 জনের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বার মহিলা ছিলেন। তো এখন পর্যন্ত যেটি আমরা দেখছি চট্টগ্রামে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি হু হু করে বাড়ছে। আর চট্টগ্রাম নগরের কথা বলতে গেলে যেসব জায়গায় খাল নালাগুলো উন্মুক্ত এখনো ময়লা আবর্জনায় ভরপুর, যেখান থেকে ডেঙ্গু মশা উৎপাদন হয় বা মশাবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ে, সেই জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে বা সরকারি যতগুলো সংস্থা রয়েছে তাদের যে উদ্যোগ বা কার্যক্রম তেমন চোখে পড়েনি। কারণ আমরা যেটি দেখেছি মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও বা যেসব স্থানে খোলা জায়গা রয়েছে যেগুলোতে মশাবাহিত রোগ দেখা যায় সেগুলো অভিযান চালানো হলে সেগুলো খুবই নগণ্য বলছেন নগরবাসী। কারণ নগরবাসী বলছেন প্রতি বছর ডেঙ্গু মৌসুম আসলেই এই সরকারি যতগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে বা সংস্থা রয়েছে তারা তোড়জোড় হয়ে পড়ে, আর অন্যান্য বছরগুলোর সময় তাদের কোনো খোঁজ থাকে না। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের খুব বাড়ছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন গত কয়েকদিন ধরে সন্ধ্যা হওয়ার আগে থেকেই যারা নগরবাসী যারা ঘরে বসবাস করেন বা ঘরবন্দি থাকেন, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধরা, তারা মশারির মধ্যে ঢুকে পড়েন। এতে করে আসলে সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে চাপা খুব বিরাজ করছে। আমরা গতকালকে বা আজকে সকালে ডেঙ্গু যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যেটি ঘুরে ঘুরে দেখেছি, যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আপনার বয়স্ক এবং শিশুরা রয়েছেন। তাদের মাঝে অনেকেরই শরীরে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে এবং অনেক সময় রক্ত বমি পর্যন্ত করে। তো এগুলো থেকে সতর্ক হওয়ার জন্য দ্রুত জ্বর বা সর্দি কাশি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো ডেঙ্গু নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অস্থিরতা না কাটলেও এর মধ্যে চালু হয়েছে বেশিরভাগ কারখানা। শ্রমিকরা সকাল থেকেই যোগ দিয়েছে কাজে। এ নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান।
শাহিনুর, পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আমরা সাভার আশুলিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানা কিন্তু চলতেছে, এবং সেই সাথে আমরা একটা কারখানার কিন্তু শ্রমিকদের গতকালকে থেকে কিন্তু তাদের বকেয়া বেতনের দাবিতে কিন্তু নবীনগর যে চন্ডা মহাসড়ক আছে এই মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে, এবং আমরা দেখেছি যে গতকালকে সকাল থেকে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে কিন্তু তারা রাস্তার মাঝখানে বসে আছে এবং তারা তাদের যে যৌক্তিক দাবিগুলো তারা তাদেরকে তুলে ধরছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতে কিন্তু বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে লাখ লাখ মানুষ কিন্তু এখানে তারা এই সড়ক মহাসড়ক ব্যবহার করতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে আন্দোলনরত একজন শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনারা কেন এই যে মহাসড়কের উপরে আছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। আসলে আমরা বার্স গ্রুপের কর্মচারী কর্মকর্তা সবাই গত মাসের 27 তারিখে আমরা ডিউটি করছি ফ্যাক্টরিতে। ডিউটি করার পরে 27 তারিখে আমরা ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার পরে 27 তারিখ রাত্রে ফ্যাক্টরি গেটে ওরা তালা দিয়ে দিচ্ছে রাত 12টার পরে। 28 তারিখ সকালে আমরা ফ্যাক্টরিতে আসার পরে কেউ ফ্যাক্টরিতে ঢুকতে পারে নাই, বলছে নোটিশটা না দিছে অনির্দিষ্ট করার জন্য বন্ধ। তখন আমরা বিজিএমএ এবং শ্রম মন্ত্রণালয় এবং সেনাবাহিনী প্রশাসনের মালিক পক্ষ সহ সেনাবাহিনী, বিজিএম এবং শ্রম মন্ত্রণালয় সবাই একত্রিত বসে উনার একটা সিদ্ধান্ত আছে যত রকমের বকেয়া বেতন সহ যত পাওনা দেওয়া আছে শ্রমিক এবং স্টাফদের সমস্ত টাকা সর্বোচ্চ 30 তারিখের মধ্যে পরিশোধ করবে। এটা মালিক সময় নিছে বিজিএম থেকে এবং শ্রম অধিদপ্তর থেকে। আমরা প্রথমে এটা মানতে চাই না, যখন আমাদের কাছে শ্রম মন্ত্রণালয় জানাইছে যে আপনারা মানে নেন এটা, তখন আমরা নিরুপায় হয়ে আমরা মানতে চাই নাই। তারপরেও আমরা মাইনে নিছি, মালিক পক্ষের কথা আমরা মাইনে নিছি। আপনি একটু কথা বলেন আপু, আমরা যদি আপনার সাথে আসলে কি কি কারণে আপনার যে আমাদের পাওনা দানা ক্লিয়ার করে দিবে, আমরা রাস্তা ছাড়বো। আমরা কোনো ভাঙচুর করিনি, আমরা কোনো ক্ষয়ক্ষতি করিনি। আমরা এখানে বসে আছি কিংবা এখানে আমরা সবকিছু করতেছি। আমরা দীর্ঘ 2 দিন ধরে এখানে বসে রয়েছি। আমরা পাওনা দানা দেব, আমাদের পাওনা দানা দেখ আমরা ক্লিয়ার করে চলে যাবো, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনারা কি কারণ? আমরা ওই একই কারণে আইছি সবাই একসঙ্গে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসলে শিল্প অঞ্চলে, আপনি জানেন যে আমি গার্মেন্টস অস্থিরতার এই মাঝখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন সব মিলিয়ে। যাই হোক, এই ছিল আসলে শিল্প অঞ্চল থেকে ডানা। একই বিষয়ে জানাতে এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি জানাবেন গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু হয়েছে কিনা? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু চালু রয়েছে এবং সচল রয়েছে। আমরা দেখেছি যে পোশাক কারখানার যে কর্মজীবী যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু পোশাক কারখানায় প্রবেশ করেছেন। আপনি জানেন যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 3 মাসের বেতন বকেয়ার দাবিতে কিন্তু কিছু সংখ্যক শ্রমিক, অর্থাৎ একটি কারখানার শ্রমিক টিএনজি কারখানার শ্রমিকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগুড়া বাইপাস এলাকায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং নিয়ে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু অবরোধ এবং সড়ক কিন্তু বন্ধ করে রেখেছেন। তো এই ছাড়া কিন্তু গাজীপুরের আরকুনাবাড়ি এলাকায় 2-1টি পোশাক কারখানা ছাড়া কিন্তু স্বাভাবিক 98% পোশাক কারখানায় কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে। আমরা খবর নিয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং র্যাব এবং বিজিপির এবং পহরায় কিন্তু অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছেন। আমরা আজকে দেখেছি যে বিভিন্ন পোশাক কারখানার সামনে কিন্তু চাকরি প্রত্যাশীদের মাসের প্রথম আজকে কিন্তু প্রতিটি ফ্যাক্টরির সামনেই কিন্তু আমরা অবস্থান নিয়ে তারা কিন্তু চাকরির জন্য আবেদন করছেন। এইভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি পোশাক কারখানার মধ্যে আমরা কর্মজীবী শ্রমিকদের চাকরি প্রত্যাশার জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তো এছাড়া গাজীপুরের যে বিভিন্ন যে পোশাক কারখানাগুলো রয়েছে এবং কর্মচাঞ্চল্য সবগুলোতেই রয়েছে এবং আমরা সবগুলো কারখানায় কিন্তু শ্রমিক উপস্থিতি চোখে পড়ার মতন রয়েছে এবং একটি কারখানা 2-1টি কারখানা ছাড়া কিন্তু গাজীপুরের সকল পোশাক কারখানায় কিন্তু স্বাভাবিক রয়েছে।
তো আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু গাজীপুরের যে শ্রমজীবী যে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সারিবদ্ধভাবেই তারা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা মানে আন্দোলন চাচ্ছেন না এবং তারা ঠিক পরিবেশ চাচ্ছেন, কাজের যে পরিবেশ সেটা চাচ্ছেন। এদিক দিয়ে শিল্প প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন তারাও কিন্তু কর্ম পরিবেশ ঠিক রাখার জন্য কিন্তু তার বারবার কিন্তু যে পোশাক কারখানা বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কাছে কিন্তু তারা আবেদন করছেন যেন পোশাক কারখানার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং বজায় রাখতে পারেন, তাহলে এই প্রতিষ্ঠানটি ধরে রাখা সম্ভব। আর এখন আপনারা জানেন যে গাজীপুরের প্রতিটি পোশাক কারখানায় কিন্তু নিজস্ব যে বলয় সেটা নিরাপত্তার যে বলয় তৈরি করে রেখেছেন, সেই নিরাপত্তা তৈরির বলয়ের মধ্যে দিয়েই কিন্তু পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতেছেন যে চলতেছে। এখানে কিন্তু বেশি অধিকাংশ পোশাক কারখানায় যে শ্রমিক যাতে শ্রমিকরা অসন্তুষ্ট প্রকাশ করতে না পারে এর জন্য কিন্তু প্রতিটি কারখানার সামনে আমরা দেখেছি যে নিরাপত্তার যে বলয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এইভাবেই যে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সচল রয়েছে, অর্থাৎ কাজে কিন্তু সাধারণ যে শ্রমিক তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু আন্দোলন চাচ্ছেন না। এবং আপনারা জানেন যে বিভিন্ন যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই শ্রমিক আজকে সকাল থেকে কিন্তু চাকরি প্রত্যাশার জন্য কিন্তু প্রত্যাশীরা কিন্তু আপনারা চাকরির জন্য অবস্থান করছেন, প্রতিটি গেটের সামনে কিন্তু আমরা অবস্থান দেখেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুর শিল্পাঞ্চল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুপাশে 1 কিলোমিটার এলাকাকে নীরব জোন ঘোষণা করা হয়েছে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, নীরব জোন বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ডানা। যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি সদর দপ্তরে, যেটি হচ্ছে যে বেবিচক যে সদর দপ্তরটি ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সেই বিমানবন্দরে এসে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে উদ্বোধন করা হয়েছে যে শব্দ দূষণ বা এই যে ব্যাপারটি ছিল সেটিকে বাদ দেওয়ার জন্য বা এখানে একটি নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে 3 কিলোমিটার এলাকা জুড়ে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলো কার্যকরীর ক্ষেত্রে তারা বেশ ভালো ভূমিকা পালন করবে বলে তারা যারা বক্তারা ছিলেন এখানে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই অনুষ্ঠানটি মূলত যিনি উদ্বোধন করেছেন আমরা সবাই জানি যে মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দ রিজওয়ানা হাসান, এবং তিনি তার বক্তব্যে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আগামী 7 দিনের জন্য এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন বা স্বেচ্ছাসেবক রয়েছেন, গ্রিন ভয়েস বা অন্যান্য যে স্বেচ্ছাসেবক সদস্যগুলো রয়েছেন তারা এখানে 7 দিন ব্যাপী একটি কার্যক্রম পরিচালনা করবেন এবং তারা এখানে দেখবেন যে সেখানে আইন মানা হচ্ছে কিনা এবং এটি আইন আকারেই এখানে প্রয়োগ করা হবে। এবং একই সাথে তাদের সাথে এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেট থাকবেন যেন সেই আইনটি প্রয়োগ করা যায়। এবং অন্যদিকে রিজওয়ানা হাসান সবাইকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখন থেকে এটি একটি অভ্যস্ত করে তোলার বিষয় হিসেবে এখানে কাজ করবে। এবং উনি যেটি বলেছেন যে যেহেতু বিমানবন্দর এলাকাটি তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রিত থাকে এবং এখানে যান চলাচলগুলো নিয়ন্ত্রিত থাকে এবং সেই কারণেই কিন্তু এখানে প্রথমে এটি প্রয়োগ করা হচ্ছে। এবং এখান থেকে যে শিক্ষাটি ওনারা লাভ করবেন বা যে বিষয়টি ওনারা জানতে পারবেন সেটি তখন সারা দেশে শব্দ দূষণ কিভাবে কমানো যায় এবং হর্ন কিভাবে থামানো যায় সেটি নিয়ে তারা সেখানে প্রয়োগ করবেন। এবং এক্ষেত্রে অন্য একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের মহাসড়কগুলোতে লেন ঠিক না রাখার কারণে বা ছোট যে যানবাহনগুলো রয়েছে, ধীরগতির যে যানবাহনগুলো রয়েছে সেগুলো হঠাৎ করে সামনে চলে আসার কারণে অনেক সময় আমরা হর্নে অভ্যস্ত হয়ে যাই। এবং এই অভ্যাসটুকু কমানোর জন্য আমরা এখানে এসে যেটি দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠন নয় বরং দেশের বেশ কয়েকটি সংগঠন, বিআরটিএ এবং যারা বাস মালিক রয়েছেন তাদের যে সংগঠন এবং এরই সাথে এই যারা এখানে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংগঠন রয়েছে এই প্রত্যেকটি সংগঠনকে একটি সমন্বয়ের মাধ্যমে এনে কিন্তু এখানে এই কাজটি করা হচ্ছে যেন প্রত্যেকটি জায়গা থেকে এই উদ্যোগটিকে সফল করা যায়। এবং যেটি উদ্বোধনী অনুষ্ঠানেও রিজওয়ানা হাসান বলছিলেন যে এই উদ্যোগটি বা এই আইনটি অনেক আগে হলেও এর বাস্তবায়ন বাংলাদেশে কখনো হয়নি, আমরা বাংলাদেশে তেমন করে দেখিনি। তো সেই ক্ষেত্রে কিছুটা এদিকে তারা নিজেদেরকে সফল বলছেন যে এই উদ্যোগটা নেওয়া বা এই যে একটি শব্দ দূষণের যে মাত্রাটি ফিরিয়ে আনা সেটিকে শেষ করার যে উদ্যোগটা সেটা নেয়াই তাদের কাছে একটি সফলতার কথা বলছেন। এবং 7 দিন পর থেকে এবং তারা আরেকটু যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে এখনই তারা জরিমানার দিকে যাচ্ছেন না, কিন্তু আগামী ডিসেম্বর জানুয়ারির দিক থেকে হয়তোবা হর্ন বাজালে এখানে জরিমানার একটি বিষয় থাকতে পারে। তো বেবিচক সদর দপ্তর থেকে এই ছিল হর্ন নিয়ে বা শব্দ দূষণের প্রতিরোধ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
সুনামগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের ঘরে লাগা আগুনে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কিভাবে আগুন লাগলো? নিহতদের মরদেহ এখন কোথায় রয়েছে? যেমনটি আপনি বলছিলেন ডানা, যে সুনামগঞ্জের যে ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের শিমিরখাল গ্রামে গত মধ্যরাতে আসলে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় আসলে এখন পর্যন্ত আমরা 6 জনের মৃত্যু হয়েছে বলে আমরা 6 জন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং আমরা কথা বলেছিলাম সেখানের যে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানার যে অফিসার ইনচার্জ আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন গত রাতে আসলে তাদের ঘরে আগুন লেগে যায় এবং দরজাটি বন্ধ থাকার কারণে আসলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এটি আসলে এই যে শিমিরখাল গ্রাম একটি দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসও সেখানে উদ্ধার তৎপরতা চালাতে পারেনি এবং সকাল নাগাদ তারা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা 6 জনের মরদেহ পেয়েছেন। তারা সুনামগঞ্জ জেলা সদরে তাদেরকে প্রেরণ করেছেন ময়নাতদন্তের জন্য। তো আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে। এই হাসপাতালে আসলে মরদেহ নিয়ে আসা হবে এবং এখানে তাদের 4 সন্তান সহ বাবা মা এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের অগ্নিকাণ্ড সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টানা বৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, পানি নামতেই শুরু করেছে কিনা এলাকার বর্তমান চিত্র আমাদেরকে জানাবেন। ডানা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার এই যে জিয়ালা এবং পুরাতন সাতক্ষীরা এই এলাকা, এটি কিন্তু পৌরসভার মধ্যে। আজকে গোটা সাতক্ষীরা, তালা, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন জায়গা কিন্তু আজকে জলাবদ্ধ। আপনাকে বলে রাখা দরকার যে এখানে যে বেতনা নদী রয়েছে, সেই বেতনা নদীর ভরাট হয়ে যাওয়ার কারণে এবং একটা ঘের সিন্ডিকেটের কারণে কিন্তু আজকের এই জলাবদ্ধতা। এখানকার মানুষ কিন্তু 6 মাস ধরে পানিতে বন্দী অবস্থায় রয়েছে। তাদের আমি এখানে দাঁড়িয়ে কিন্তু এখন শুনতে পাচ্ছিলাম যে মাইকে বলা হচ্ছে একজন মানুষ মারা গিয়েছে, কিন্তু সেই মানুষকে কোথায় দাফন করা হবে সেই জায়গাটুকু নেই। আমি একটু এখানকার একজন যুবকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তার যে দুরবস্থা, তাদের দুরবস্থা এবং অবর্ণনীয় দুর্ভোগ, এটি কিন্তু আসলে এখানে চলাফেরাও করা কিন্তু খুব কঠিন। কি অবস্থা আপনাদের এখানকার, কি চিত্র এবং এটা কতদিন ধরে এবং কি করলে প্রতিকার হবে? আমরা আসলে সাতক্ষীরা পৌরসভার যে 3 নম্বরের যে বাসিন্দা, তো এখানে আমরা বছরে 6 মাস এরকম ধরনের জলবদ্ধতার ভিতরে থাকি। তো আমাদের দুর্ভোগের শেষ নেই। আমাদের এতটাই দুর্ভোগ, এটা আসলে স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া দেখা আসলে কেউ নাই। আসলে এর প্রতিকারটা হচ্ছে আমাদের এখানে সঠিক ড্রেনেজ ব্যবস্থা নাই, সঠিক ড্রেনেজ ব্যবস্থা করা দরকার। আর দ্বিতীয়ত এখানে অপরিকল্পিত ঘের, যারা ঘের ব্যবসায়ী আছে তারা অপরিকল্পিতভাবে ঘের স্থাপন করে এখানে ড্রেনেজ ব্যবস্থাটা টোটালি বন্ধ করে দিছে। আর তৃতীয়ত আমাদের যে বেতনা নদী, যেটা দিয়ে আমাদের এই শহরে পানিটি প্রবাহিত হতো, তো বেতনা নদী পানি উন্নয়ন বোর্ডের গাফিলতার কারণে সঠিকভাবে সেটি খনন করা হয়নি। সেটা যদি আবার পুনরায় সঠিকভাবে খনন করা হয় তাহলে আমার মনে হয় যে এর থেকে কিছুটা অন্তত আমাদের পরিত্রাণ হতো। ডানা, আমি একটু দেখাবার চেষ্টা করছি একটা ছোট্ট শিশু, অবুঝ একটা শিশু কিভাবে চলাফেরা করছে এবং দুর্ঘটনা ঘটলে আসলে কে দেখবে সেটাও কিন্তু জানা নেই। এই হচ্ছে চিত্র। আমি এখানকার একজন বাসিন্দার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। চাচা, কি অবস্থা? আমাদের খুব দুরবস্থা। এখন আমরা পানিতে, ঘর বাড়িতে সব জায়গায় পানি, ল্যাট্রিনেও পানি, রান্নাঘরে পানি, শোয়ার জায়গায় পানি, খালি ঘরের ভিতর তো সাপ তাড়াই বের করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, একটা ছোট শিশুর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা বাবা? আমাদের স্কুলে যেতে পারি না আমরা এই পানির জন্য। আমাদের এদিকে খুবই ভয়ঙ্কর, আমাদের এদিকে আমরা থাকতে পারি না। এই পানির জন্য ঘর বাসায় পানি উঠে গিয়েছে, আরো ইত্যাদি সমস্যায় আমরা জড়িত আছি। এই জন্য আমরা স্কুলেও যেতে পারি না। যেমনটি শুনছিলাম ডানা, এই দুরবস্থার মধ্যে এই যে একজন মাতৃবয়সী মানুষ যে কিভাবে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এখানকার কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি এখানকার মানুষদের 1 ছটাক ত্রাণের ব্যবস্থা কিন্তু করা হয়নি। যে সাতক্ষীরার মানুষ উত্তরাঞ্চলে, এমনকি ফেনী, লক্ষ্মীপুরেও, আমি যে যুবকের সাথে কথা বলেছি সে নিজেও কিন্তু ত্রাণ নিয়ে
এক একটি অঞ্চলে ছুটে গিয়েছে। সেই যুবকই এখন তার ঘরে নেই, কিন্তু আজকে খাবারের ব্যবস্থা এবং এখানকার মানুষের কিন্তু এই দুরবস্থায় প্রশাসন সহ কেউ কিন্তু এখানে খোঁজ নেয়নি, কেউ কিন্তু এসে তাদের পাশে দাঁড়াচ্ছে না। এই হচ্ছে সাতক্ষীরার যে বেতনা নদী ভরাট হয়ে যে দুরবস্থা এবং জলাবদ্ধতার যে চিত্র, তার সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নাটোরে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষে রং তুলির কাজ করছেন শিল্পীরা। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা শিল্পের কারিগরদের কিন্তু দম ফেলার ফুরসত নেই। মাটির কাজ শেষ করে তারা কিন্তু এখন রং তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে বিশেষভাবে ফুটিয়ে তুলছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি শহরতলির কেন্দ্রীয় মন্দির জয়কালীবাড়ি মন্দিরে। নাটোর জেলার 60টি উপজেলার 350টি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা সুষ্ঠুভাবে সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। পুলিশ আনসার বাহিনীর পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। ঠিক একই সুরে কথা বলেছেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসেন। তিনি কিন্তু জানিয়েছেন যে জেলা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সার্বক্ষণিক টহল টিম মাঠে কাজ করবে। ছাত্র জনতার আন্দোলনে অভ্যুত্থানে সরকার পতনের পর কিন্তু হিন্দু সম্প্রদায় নিয়ে বিভিন্ন খবর কিন্তু প্রান্তিক থেকে কেন্দ্র পর্যায়ে জাতীয় আন্তর্জাতিকভাবে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে উঠে আসছিল। প্রান্তিক পর্যায়ের হিন্দুরা, জেলা পর্যায়ের হিন্দুরা সেইখান থেকে কিন্তু দুর্গাপূজা নিয়ে একটা শঙ্কার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছিলেন। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। প্রসাদ তালুকদার যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখছেন এবং তারা প্রত্যাশা করছেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে। আরেকটা বিষয় বলে রাখা দরকার যে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার যেমন সামাজিক সাংস্কৃতিক দিক রয়েছে, ঠিক সেরকমই কিন্তু রয়েছে অর্থনৈতিক দিক। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ও ছোট ব্যবসায়ীরা কিন্তু এই পূজা উপলক্ষে তাদের ব্যবসা নিয়ে ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। তারা আশা করছেন দুর্গাপূজার জন্য তাদের বিশেষ লাভ হবে। এর জন্য তারা তাদের নিজস্ব পণ্য নিয়ে ব্যস্ততার মাঝে সময় পার করছেন। তো দুর্গাপূজার প্রস্তুতির শেষ মুহূর্তের এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ খবর। সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে পৌরসভার কাউন্সিলরদের। জনপ্রতিনিধি ছাড়া কেমন চলছে পৌরসভার নাগরিক সেবা, এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, পঞ্চগড় পৌরসভার নাগরিক সেবা কেমন চলছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জানা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল, আসলে সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু আসলে তারা প্রত্যাহার হয়েছে। যে প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু আসলে কিছুটা বিড়ম্বনা তো পড়বেই। সাধারণ যারা কাউন্সিলর এবং মেয়রদের যারা উপকৃত হয়েছে বা সেবা নিতে পেরেছে, তারা কিন্তু আসলে কিছুটা বিড়ম্বনায় পড়েছে। আমরা যদি বলি যে আসলে পঞ্চগড় জেলার 3টি পৌরসভা রয়েছে। আমি পঞ্চগড় সদরের যে পৌরসভা, সেটি ক শ্রেণীর পৌরসভা। 1985 সালে কিন্তু এটা স্থাপিত হয়, যেটি 2200 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই পৌরসভার বিস্তীর্ণ। 65,000 জনসংখ্যা সেখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আসলে সেখানে ভোটার সংখ্যা রয়েছে 27,205 জন ভোটার রয়েছে। ওয়ার্ড রয়েছে 9টি এবং মহল্লা রয়েছে 37টি। অপরদিকে কিন্তু যদি আমি বলি যে বদা পৌরসভা, যেটি বর্তমানে আমি অবস্থান করছি, সেইখানে কিন্তু আসলে খ শ্রেণীর পৌরসভা, যেটি হচ্ছে তৎকালীন যে প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, তিনি থাকাকালীন কিন্তু খ শ্রেণীতে রূপান্তরিত হয়েছে। গ শ্রেণী থেকে খ শ্রেণীতে রূপান্তরিত হয় 2001 সালে। 1432 বর্গ কিলোমিটার কিন্তু আসলে এই এরিয়া, যেখানে জনসংখ্যা রয়েছে 21,490 জন এবং ভোটার সংখ্যা রয়েছে 14,735 জন ভোটার সংখ্যা রয়েছে। আমরা দেখে
দেখেছি যে এর পাশাপাশি যে 2014 সালে আরেকটি পৌরসভা এই জেলার মধ্যে আরেকটি পৌরসভা দেবীগঞ্জ পৌরসভা উন্নীত হয়, যেটি গ শ্রেণীর পৌরসভা, যেখানে 8,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু আসলে বিস্তীর্ণ রয়েছে, যেখানে জনসংখ্যা প্রায় 34,500, ভোটার সংখ্যা প্রায় 20,000। অর্থাৎ 3টি পৌরসভার কার্যক্রমে আসলে কিছুটা হলেও কিন্তু আসলে স্থগিত হচ্ছে। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, পৌর কর্তৃপক্ষ আমাকে যেমনটি জানিয়েছে আসলে কাউন্সিলর এবং মেয়ররা না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে এইখানকার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। যদিও মানে সম্প্রতি এখানে পৌরসভায় দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার নজির, পঞ্চগড় পৌরসভার দায়িত্ব নিয়েছেন আব্দুল কাদের, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বা তার সমমর্যাদায় যারা রয়েছে তারা কিন্তু আসলে এই পৌরসভার দায়িত্ব ভার নিয়েছে। আমরা কথা বলবো একজন সাবেক কাউন্সিলরের সাথে। আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে এই পৌরসভা এখন নেই, এখন সাধারণ নাগরিক কি আপনাদের ভোগান্তি করছে বা আপনাদের কাছে যাচ্ছে? ধন্যবাদ বাবু। আসলে আমরা জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা 1.5 বছরের মাথায় সরকার সুযোগ নেই। কাজেই জনগণের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে যারা দায়িত্ব নেবে তারা যেন সুষ্ঠুভাবে পালন করে এবং তারা যেন জনসাধারণ এমনিতেই তারপরেও আমরা অপসারণ হওয়ার পরেও তারা আমাদেরকে খুঁজতেছে, তাদের পারিবারিক কলহ বা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা প্রথমেই আমাদেরকে খুঁজতেছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে যারা দায়িত্ব নেবেন তারা যেন এগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে। আমরা কথা বললাম একজন সাবেক কাউন্সিলরের সাথে। এখন আমরা কথা বলবো যে আর এই বদা পৌরসভার যিনি সচিব আছেন আল্লাহ শহীদুল ইসলাম, আমি তার সাথে কথা বলবো যে আসলে প্রশাসক হওয়ার পরে আপনাদের কার্যক্রম চলমান কি রকম আছে? জি ধন্যবাদ ভাইকে। আমাদের কার্যক্রম আল্লাহর রহমতে সব সচল আছে। প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করছি। আমাদের আপাতত কাজের কোনো সমস্যা নাই। আমাদের উন্নয়নমূলক কাজ যেগুলো চলমান আছে সেগুলি চলমানই আছে এবং অন্যান্য সেবা কার্যক্রম সবগুলি আমাদের চলমান আছে। আমরা শুনছিলাম যে আসলে একজন কাউন্সিলর, একজন সচিব এখানে দায়িত্বরত যিনি সচিব রয়েছেন তিনি, তার কাছে আমরা শুনছিলাম যে আসলে তিনি বলছেন যে আসলে পৌর প্রশাসক থাকলেও, যদিও জনপ্রতিনিধি এখানে নেই, তারপরেও পৌর প্রশাসক থাকলেও যে চলমান যে কাজগুলো সেগুলো কিন্তু আসলে চলমান রয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে মেয়র এবং কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধি যারা ছিল তাদের কাছে মানুষের কিন্তু প্রত্যাশা ছিল অনেক বেশি, যেহেতু অল্প সময়ে তারা দায়িত্ব করেছে, যেই কারণে এখন কিন্তু আসলে সরাসরি যে পৌর প্রশাসক রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ প্রশাসনিক যে পদ সেই পদটি আসলে সকলেই কিন্তু আসলে মেয়র বা কাউন্সিলরদের মতো করে কিন্তু আসলে যেতে পারে না, যেই কারণে তারা কিন্তু একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যদিও বলছে যে আসলে এই প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, যার যার কাজ সে সরাসরি এসে এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে পারবে বলে এরকম কথা বলছে প্রশাসক। আমরা কথা বলেছিলাম যে এখানকার যিনি পৌর প্রশাসক রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার নজির, তার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে আসলে এখন নাগরিক সেবাগুলো মানুষ কিভাবে পাবে। আসলে তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এখানকার যে নাগরিক সুযোগ সুবিধা অর্থাৎ জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব থেকে শুরু করে সবকিছুই স্বাভাবিক নিয়মে চলবে এবং যারা আসবে যেরকম সুবিধা নিতে সেই রকম সুবিধা পাবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ডানা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দ্য টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।